কোহিনূর হীরা বা হোপ ডায়মন্ডের কথা কে না জানে। ইতিহাসের বিখ্যাত আর কুখ্যাত এই হীরাগুলোর ব্যাপারে মানুষের আগ্রহের শেষ নেই। একটি কথা প্রচলিত রয়েছে, পৃথিবীতে সমস্ত সম্পদ যত দামি তার অর্ধেকের সমান দামি এক কোহিনূর হীরায়। কিন্তু আসলে কি হীরার এত দাম, নাকি মানুষের মুখে মুখে ছড়িয়েছে এর নাম ধাম আর দাম? গুগলে যদি খোঁজ করা হয় হীরার এত দাম কেন, তাহলে প্রথমেই যে কারণ দেখতে পাবেন সেটি হলো হীরা একটি দুর্লভ। কিন্তু আপনাদেরকে যদি বলি হীরা মোটেই দুর্লভ নয়, বরং পৃথিবীতে প্রচুর পরিমাণে হীরা রয়েছে। মাটির নিচেও আছে হীরার অফুরন্ত ভাণ্ডার। তখন নিশ্চয়ই মাথা চুলকে ভাববেন, এত পরিমাণে হীরা পৃথিবীতে থাকলেও সোনার চাইতে এত বেশি দাম কেন হীরার? আসলে হীরার দাম বেশি হওয়ার মূল কারণ মানুষের লোভ আর ছলচাতুরি। হীরার এই দাম বাড়ার পেছনের কারণ ডিবিআরস কোম্পানির স্ক্যাম। চলুন ইতিহাসের অন্যতম বড় স্ক্যামের ইতিহাস জেনে আসি। হীরা একসময় পাওয়া যেত শুধুমাত্র ভারতে। খ্রিস্টের জন্মের ৪০০ বছর আগেও ভারতের নথিপত্রে এর বর্ণনা পাওয়া গিয়েছে। তৎকালীন রাজা বাদশারাই শুধু এই হীরা অলংকার হিসেবে ব্যবহার করত। তবে মুঘলরাই হীরা ব্যবহার করলেও তাদের পছন্দ ছিল রং বেরঙের রত্ন, যেমন চুনি, পান্না, স্যাফায়ার ইত্যাদি। তবে ধীরে ধীরে হীরার দাম বাড়তে থাকে, কারণ প্রথমে হীরা কিভাবে কাটলে দুটি আরও বেশি ছড়ায় সেই জ্ঞান তাদের কম ছিল। কিন্তু ধীরে ধীরে ভারতের রত্নকাররা এটিও কায়দা করে ফেলে। তখন হীরার দাম আসলেই বেশি ছিল, কারণ সারা পৃথিবীতে আর কোথাও হীরা পাওয়া যেত না। পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া সিল্ক রোড তৈরি হবার পর ওই রুটে হীরার বিকিনেও চলতে লাগলো। সিল্ক রোড দিয়ে বিভিন্ন রাজা বাদশার সম্রাটের মন ভরাতে ভরাতে এই হীরা গিয়ে পৌঁছালো ফ্রান্স তথা ইউরোপে। সেই সাথে ভেনিসেও পৌঁছে গেল এই হীরা কাটার প্রযুক্তি। ১৪৫৩ সালে বাইজেন্টা সাম্রাজ্যের পতন ঘটে, আর দ্বিতীয় সুলতান মেহমদের হাত ধরে শুরু হয় অটোমান সাম্রাজ্যের। তবে অটোমান সাম্রাজ্য অতিরিক্ত লোভের কারণে বন্ধ হয়ে গেল সিল্ক রোড। পৃথিবীর সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ এলাকায় আর বাণিজ্য করতে না পেরে ইউরোপিয়ানদের তখন মাথা খারাপের মতো হয়ে গেল। তারা একের পর এক অভিযাত্রী পাঠাতে লাগল। দিক জাহাজে করেও অনেকে ভারত আবিষ্কারের জন্য ছুটল। এই ছোটাছুটির মধ্যে কলম্বাস ১৪৯২ সালে ভুল করে আমেরিকা আবিষ্কার করে বসল, আর ভাস্কো ডা গামা ১৪৯৮ সালে বের করল ভারতে আসার নতুন পথ। শুরু হয়ে গেল আবারও ভারত আর ইউরোপের বাণিজ্য। হীরাও পাচার হতে থাকল ইউরোপে। এই হীরার ব্যবসা ভারতের একচেটিয়া ছিল, যতদিন না ব্রাজিলে ১৭২৫ সালে হীরার খনি আবিষ্কার হয়। দলে দলে আবারও সবাই ছুটল ব্রাজিলে। কিন্তু ভারতের হীরার মতো গুণে মানে প্রায় একই রকম হলেও বাজারে ব্রাজিলের হীরার দাম অত বেশি ছিল না, কারণ ভারতের হীরা ছিল হাজার বছরেরও বেশি ঐতিহ্য। তখন পর্তুগিজরা এক কুবুদ্ধি বের করল। ব্রাজিল থেকে হীরা ভারতের জাহাজে করে নিয়ে এসে আবার ভারত থেকে ইউরোপে ভারতের হীরা বলে চালাতে থাকে, আর এর মাধ্যমেই বড় পরিসরে হীরা নিয়ে ধাপ্পাবাজি শুরু। কিন্তু ভারত তো বটেই, এমনকি ব্রাজিলের হীরার খনি থেকেও হীরার পরিমাণ কমতে থাকে। হীরার ইতিহাস বদলে দিল দক্ষিণ আফ্রিকা। সেখানে ব্রিটিশদের শাসন থাকলেও ব্রিটিশরা এতদিন খুব বেশি পাত্তা দেয়নি। সেই পাত্তা পুরো দমে দিল ১৮৬৬ সালে জেকব নদীর ধারে আবিষ্কার করে বসল ২১২৫ ক্যারেটের এক হীরা। ব্যাস, শুরু হয়ে গেল আফ্রিকার ডায়মন্ড রাশ। ওই কিশোরের পাওয়া হীরার নাম দিল হয় ইউরেকা ডায়মন্ড। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ হীরা ধরা হয় এই ইউরেকা ডায়মন্ডকে। দক্ষিণ আফ্রিকায় এই হীরা দৌড়ে তৈরি হয় বিখ্যাত কিম্বার্লি খনি। এর মধ্যে ব্রিটিশ কলোনি সিসিল জন রোডস এসে আসন গাড়েন। এখানে ডিবিআরস নামে দুই ভাইয়ের কাছ থেকে তাদের খনি কিনে নেন তিনি, আর এখান থেকেই শুরু হয় শতবর্ষব্যাপী হীরার এক অন্ধকার সাম্রাজ্য। সিসিল রোডস হীরা বিক্রির টাকা দিয়ে একে একে কিনে নিতে থাকেন হীরার খনি। সে সময় আফ্রিকায় একে চলছিল ব্রিটিশ শাসন, তার উপরে সাদা ও কালো মানুষের বর্ণবাদী যুদ্ধ। তারই সুযোগ নিয়ে স্থানীয় মানুষদের ওপর বিভিন্ন ছলচাতুরি, অত্যাচার করে শোষণ করেছে বলে অভিযোগ আছে ডিবিআরস কোম্পানির বিরুদ্ধে। হীরার বিনিময়ে বিভিন্ন গ্রুপ অস্ত্র বা অর্থ নিত। সেই অর্থ খরচ হতো অস্ত্র কেনার পেছনে, আর তাই হীরা তোলার জন্য ওইসব গ্রুপ স্থানীয় বাসিন্দাদের অবর্ণনীয় অত্যাচার করত। রক্ত দিয়ে কেনা এই ধরনের হীরার নাম হয়ে গেল ব্লাড ডায়মন্ড বা রক্ত হীরা। তবে ডিবিআরস এগুলো অস্বীকার করে। একে একে খনি কিনে বিভিন্ন দেশে বিভিন্ন নামে কোম্পানি খুলে সারা পৃথিবীর ৯০% হীরার খনি দখল করে নিল ডিবিআরস। যাত্রা শুরু হলো ডিবিআরসের হীরার কার্টেল। কিন্তু এরপরেই দেখা গেল সারা পৃথিবীতে এত পরিমাণে হীরা পাওয়া যাচ্ছে যে ধনী শ্রেণীর মানুষেরা হীরাকে আর তেমন একটা পছন্দ করছে না। হীরার বদলে অন্যান্য দুর্লভ রত্নের দিকে তারা আগ্রহী হয়ে ওঠে। ফলাফল, হীরার চাহিদা কমার সাথে সাথে দামও কমে যেতে থাকল। সিসিল রোডস তখন বুদ্ধি করে সারা পৃথিবীর বেশিরভাগ হীরা সাপ্লাই বন্ধ করে দিল। বাজার হীরা শূন্য করে হীরা যে দুর্লভ রত্ন এমন ধারণা দেওয়ার মাধ্যমে হীরার দাম চাঙা রাখল। এই আইডিয়া আবার রোডস পেয়েছিল বিখ্যাত ফ্রেঞ্চ স্কিম থেকে।
তামা মনোপোলাইজ ব্যবসার আইডিয়া রোডস খাটিয়ে দিল হীরার ব্যবসায়। তামার ওই ধাপ্পাবাজি মাত্র 18 মাস টিকে থাকলেও হীরার ক্ষেত্রে এই ধাপ্পাবাজি এখনও বিভিন্নভাবেই চালু আছে। হীরার এই অন্ধকার সাম্রাজ্যে আরেক আঘাত আসে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। পশ্চিমা বিশ্বে শুরু হয়ে গিয়েছে দ্য গ্রেট ডিপ্রেশন। মানুষ খেতেই পারে না, তখন হীরা কিনবে কিভাবে? আয় কম, ব্যয়ও তাই কম। ততদিনে অনেক সাধনা করে ডিবিআরস কোম্পানির চেয়ারম্যান বনে গিয়েছে আর্নেস্ট ওপেনহাইমার। মার্কেটিংয়ের জন্য তিনি ভাড়া করলেন NWIR অ্যান্ড সানস মার্কেটিং এজেন্সিকে। তারা শুরু করল ইতিহাসের অন্যতম সফল মার্কেটিং। ইতিমধ্যেই সেন্ট্রাল সেলিং অর্গানাইজেশন CSO বা ডায়মন্ড ট্রেডিং কোম্পানি DTC নামে এক জায়গায় এক নামে ব্যবসা করলেও রসুনের গোড়া সেই ডিবিআরস কোম্পানিই ছিল। ইতিহাসের অন্যতম সফল এই মার্কেটিংয়ের শুরুটাই ছিল এঙ্গেজমেন্ট আংটি হিসেবে হীরার আংটির প্রচলন। 1215 সালে মধ্যযুগের অন্যতম প্রভাবশালী পোপ ইনোসেন্ট III ঘোষণা দেন বিয়ের আগে কিছুদিন অপেক্ষা করতে হবে। তখনই এঙ্গেজমেন্ট প্রথা চালু হয়, সেই সাথে চালু হয় এঙ্গেজমেন্ট আংটিরও। যদিও এঙ্গেজমেন্টের আংটিতে হীরা ব্যবহার সর্বপ্রথম করার ইতিহাস পাওয়া যায় 1477 সালে অস্ট্রিয়ার আর্চডিউক ম্যাক্সিমিলিয়ান বার্গান্ডির ম্যারিকে বিয়ের প্রস্তাব দেন হীরার আংটি দিয়ে। তখন হীরা খুবই দুর্লভ রত্ন থাকলেও ডিবিআরস এই ট্রেন্ড চালু করল যে এঙ্গেজমেন্টের আংটির জন্য হীরাই সবচাইতে সেরা পছন্দ। যত বেশি দাম দিয়ে হীরার আংটি এঙ্গেজমেন্টে দেওয়া হয়, সেই সম্পর্কের স্থায়িত্ব তত বেশি, ভালোবাসাও তত বেশি। তখন একটা হীরার আংটির জন্য একজন পুরুষের 2 মাস বা 3 মাসের আয়কে ব্যয় করাটাকে স্বাভাবিক বলে বেশি বেশি প্রচার করা হতো। এরপরেই আসে ইতিহাস বিখ্যাত ডায়মন্ডস আর ফর স্লোগান। সেই সাথে হলিউডের বিভিন্ন মুভি কোম্পানির সাথে চুক্তি করে অভিনেত্রীদের অলংকার হিসেবে হীরাকেই বেশি বেশি প্রচার করা হতো। সুন্দরী নায়িকাদের পুরো শরীর মুড়িয়ে দেওয়া হতো হীরার অলংকারে। মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হলো মেয়েদের জন্য হীরার মতো এত দামি আর চাহিদা সম্পন্ন অলংকার পৃথিবীতে আর নেই। 1953 সালে আসলো নতুন গান ডায়মন্ডস আর গার্লস বেস্ট ফ্রেন্ড। জেন্টলম্যান প্রেফার ব্লন্ড সিনেমার এই গানে হীরার অলংকারে সেজে আসেন তখনকার হার্টথ্রব ম্যারিলিন মনরো। এঙ্গেজমেন্টের মার্কেট দখল করার পর বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে অন্যান্য বিশেষ দিনগুলোতেও নজর দিল এই হীরা সাম্রাজ্য। বিবাহবার্ষিকী হোক বা জন্মদিন, হীরাই যেন নারীদের মন কেনার একমাত্র উপায়, এই ধারণা ঢুকে গেল নারী পুরুষ সবার মধ্যেই। এখনও এমন ধারণা অনেকের আছে। দেখলে বোঝা যায় কোম্পানির মার্কেটিং কতটা শক্তিশালী ছিল। এর মাঝখানে ইসরায়েল, জাইর, এখন কঙ্গো নামে পরিচিত, চেষ্টা করেছে এই CSOর নিয়মনীতির বাইরে গিয়ে নিজেরা হীরার ব্যবসা করার জন্য। কিন্তু ডিবিআরস তখন মার্কেটে প্রচুর পরিমাণে হীরা ছেড়ে দিয়ে হীরার দামে ধস নামিয়ে দিত। একই সাথে বিভিন্ন হীরা উত্তোলনের খনিতে কাজ করার দাম বাড়িয়ে দিল। পরিণামে নিজেদের স্টকে থাকা হীরা কম দামে বিক্রি করতে গিয়ে স্টক ফুরিয়ে যাবার উপক্রম হলে আবার ঘুরে ফিরে সেই CSOর কাছেই ধরনা দিতে হলো এসব দেশকে। 1994 সালে ডিবিআরস কোম্পানির বিরুদ্ধে হীরার মূল্য নিয়ে এই কারসাজি যুক্তরাষ্ট্র তাদের দেশে ডিবিআরসের ব্যবসা বন্ধ করে দেয়। তখন বিভিন্ন ছোট ছোট কোম্পানির সাহায্যে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করত। অবশ্য 2004 সালে ডিবিআরস নিজেদের দোষ স্বীকার করে মাত্র $10 মিলিয়ন জরিমানা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ব্যবসা করার লাইসেন্স পেয়ে যায়। কিন্তু ততদিনে ডিবিআরসের ক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে। 90-এর দশকে অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া বিভিন্ন দেশে বিশাল বিশাল হীরার খনি আবিষ্কৃত হতে থাকে। তার মধ্যে অনেকেই কোম্পানির সাথে নিজেদের সম্পর্ক চুকিয়ে ফেলে নিজেদের মতো ব্যবসা করতে থাকে। তার ওপর বাজারে এসে গিয়েছে সিনথেটিক হীরা। এগুলো ল্যাবে তৈরি করা হলেও আসল হীরার সাথে আদতে এর কোনো তফাৎ নেই, দামেও সস্তা। অনেকেই ঝুঁকে পড়তে থাকে এসব ডায়মন্ডের দিকে। এককালে যে ডিবিআরস কোম্পানি বিশ্বের 90% হীরার দখল করে রেখেছিল, এখন সেই কোম্পানি মাত্র 25% নিয়ন্ত্রণ করে। কিন্তু এর পরেও হীরার দাম যতটা কমার কথা ততটা কমছে না কেন? এর উত্তরও সেই মার্কেটিং। এত বছর ধরে ডিবিআরস হীরার পেছনে যে মার্কেটিং করেছে, তার লাভের গুড় খাচ্ছে অন্য সব হীরা কোম্পানিও। তারাও বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন সুযোগে, বিভিন্ন বিজ্ঞাপন বা অনুষ্ঠানে প্রচার করার চেষ্টায় থাকে যে হীরার চাইতে ভালো উপহার আর নেই। বাজারে সিনথেটিক হীরার প্রচলনের জন্য নতুন এক দৃষ্টিকোণ তৈরি করার চেষ্টায় রয়েছে তারা এখন প্রচার করে খনিতে পাওয়া হীরার মধ্যেই আসল আভিজাত্য লুকিয়ে আছে। যদিও হীরা দেখে সাধারণ মানুষ তো দূরের কথা, একজন বিশেষজ্ঞরাও বুঝতে কষ্ট হয়ে যাবে কোনটা খনিতে উত্তোলন করা আর কোনটা ল্যাবে বানানো। তাই সেটা বোঝার জন্য বানানো হয়েছে GI এর সার্টিফিকেট, যেন ওই সার্টিফিকেট দেখালেই বোঝা যায় যে কোন হীরা কোথাকার এবং তার কোয়ালিটি কেমন। তারপরও কথা থাকে, 2022 সালে নাথিং লাস্টস ফরএভার নামক ডকুমেন্টারিতে এর সত্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ এখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। তারও চাইতে বড় কথা, যদি খনি থেকে উত্তোলন করা এর পরিমাণের কথাই চিন্তা করা যায়, তাহলে এর আসল
আসল পরিমাণ এর দামের তুলনায় অনেক অনেক গুণ বেশি। 2021 সালেই সারা বিশ্বে 116 মিলিয়ন ক্যারেট খনি থেকে উত্তোলন করা হয়েছে হীরা। এমনকি ভালো বিনিয়োগও নয়। যে হীরা আপনি 100 টাকা দিয়ে কিনবেন সেটি বিক্রি করতে গেলে 25 থেকে 30 টাকার বেশি দামে বিক্রি করতেও পারবেন না। সেই সাথে ট্যাক্স তো বাড়তি রয়েছে। শুধু দেখতে চকচক করে বলে আর এর প্রচারে হাজার কোটি টাকা ব্যয় করার জন্যই সারা বিশ্বে হীরার দাম এত বেশি। আদতে ব্যক্তি জীবনে সুন্দর করে কাটা কাঁচ আর হীরার মধ্যে কোনো তফাতই নেই বললেই চলে।